হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস লার্ন লাইফ সায়েন্স। আমার আজকের এই ভিডিওটিতে আমি দ্য থিওরি অফ ডারউইন অর ডারউইনিজম বা ডারউইনবাদ নিয়ে আলোচনা করব। দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ প্রপোজড বাই চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনের সূত্রটির কে প্রপোজ করেছিলেন বা প্রবক্তা হলেন চার্লস ডারউইন। ডারউইন ডাজ নট এক্স্যাক্টলি মিন হোয়াট ইভলিউশন ইজ, বাট ইট এক্সপ্লেইন হাউ evolution might have been occurred in nature. ডারউইন সঠিকভাবে ঠিক এক্সপ্লেইন করতে পারেনি ঠিকই যে ইভলিউশন কি, কিন্তু কিভাবে ইভলিউশনটা ঘটে থাকতে পারে, বিবর্তনটা ঘটে থাকতে পারে তার ধারণা দিয়েছিলেন ডারউইন। হি প্রপোজড হিজ থিওরি অ্যাবাউট ন্যাচারাল সিলেকশন ইন হিজ বুক। তিনি তার থিওরি প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে তার যে থিওরি ছিল সেটা তার লেখা একটি বইয়ের মধ্যে তিনি বলেছিলেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। প্ল্যান্ট প্রডিউসেস থাউজেন্ডস অফ সিডস এভরি ইয়ার। উদ্ভিদেরা প্রচুর হাজার হাজার সিড তৈরি করে প্রতি বছর। এটাও একটা মাল্টিপ্লিকেশন বা জিওমেট্রিক ইনক্রিজের মধ্যে পড়ছে। নেক্সট পয়েন্ট ইজ লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক যেসব সম্পদ থাকে, প্রাকৃতিক যেসব উৎস থাকে তারা তো লিমিটেড থাকে, যেমন ফুড, স্পেস, শেল্টার। কি সেগুলো? ডিউ টু ইনক্রিজ ইন পপুলেশন ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট। যেহেতু র্যাপিড মাল্টিপ্লিকেশন হয় তার জন্য প্রাণী হোক বা উদ্ভিদ হোক তাদের কি হয়, ইনক্রিজ ইন পপুলেশন হয়, তাদের জনসংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। দে রিকোয়ার্স মোর স্পেস অ্যান্ড ফুড। তার জন্য তো তাদের খাবার আর আশ্রয়েরও বেশি পরিমাণে প্রয়োজন হবে। বাট দ্য অ্যামাউন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড ইন ইউনিভার্স। কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদ আছে, উৎস আছে, তাদের পরিমাণ কিন্তু লিমিটেড, তারা কনস্ট্যান্ট, সেটা তো বাড়ছে না। হেন্স ইট ডাজ নট অ্যালাউ দ্য পপুলেশন অফ অর্গানিজম বিয়ন্ড দ্য লিমিট অ্যান্ড ইকুইলিব্রিয়াম ইজ রিচড। তার জন্য কি হয়, অস্তিত্বের সীমার বাইরে তাদেরকে যেতে দেওয়া যায় না, প্রাণী বৃদ্ধিটাকে মেনে নেওয়া যাবে না। সেই জন্য একটা ইকুইলিব্রিয়াম বা কনস্ট্যান্ট একটা সাম্যাবস্থায় এসে পৌঁছায়। তাদের যে পপুলেশন আছে সেটা একটা সাম্যাবস্থায় এসে পৌঁছায়। তার কারণ হচ্ছে যেহেতু ফুড আর স্পেস লিমিটেড। নেক্সট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা অস্তিত্বের জন্য সংগ্রাম। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা অস্তিত্বের জন্য সংগ্রামটা কি? যখন ফুড আর শেল্টার দুটোই যখন লিমিটেড থাকে তাহলে তার ফলে কি হবে, এরা তো কনস্ট্যান্ট, খাদ্য আর বাসস্থানের জন্য জায়গা, এটা তো কনস্ট্যান্ট দুর্ভোগ, এটা তো পাল্টায় না। যদিও পপুলেশন বৃদ্ধি পেতে থাকে কিন্তু এটা তো বাড়ে না। তার জন্য তখন কি হবে, তাদের মধ্যে কম্পিটিশন হবে, দের মাস্ট বি কম্পিটিশন। এই কম্পিটিশন তিন ধরনের হয়, একটা হলো ইন্ট্রাস্পেসিফিক, আর একটা ইন্টারস্পেসিফিক অ্যান্ড স্ট্রাগল উইথ দ্য এনভায়রনমেন্ট। ইন্ট্রাস্পেসিফিক হচ্ছে কম্পিটিশন বিটুইন দ্য স্পিসিস অফ সেম স্পিসিস। একই প্রজাতির জীবের মধ্যে যে কম্পিটিশন হয় সেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন হয়। যেমন দুটো কুকুরের মধ্যে যুদ্ধ, ফাইট বিটুইন টু ডগস ফর এ পিস অফ মিট। এক টুকরো মাংসের জন্য যখন দুটো কুকুরের মধ্যে যে কম্পিটিশন হয় সেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। ইন্টারস্পেসিফিক বা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, যেটা কম্পিটিশন বিটুইন দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে। যেমন টাইগার অ্যাটাকস অন ডিয়ার ফর ফুড। বাঘ যখন একটা ডিয়ারকে অ্যাটাক করে খাদ্যের জন্য, সেটা হচ্ছে ইন্টারস্পেসিফিক। নেক্সট হচ্ছে স্ট্রাগল উইথ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশে খরা, বন্যা, নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকা, সেটাও হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ভ্যারিয়েশন, নেক্সট পয়েন্ট ইজ ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন হলো ভেদ বা প্রকরণ। ভ্যারিয়েশন কি? ভ্যারিয়েশন, এভরি ইন্ডিভিজুয়াল ভ্যারিজ ইন সেভারাল অ্যাসপেক্টস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা জীব একে অন্যের থেকে আলাদা হয়, কিছু ভ্যারিয়েশন থাকে, তাদের মধ্যে কিছু ভেদ থাকে। এই ভ্যারিয়েশনগুলো কি? কালার হতে পারে, সাইজ হতে পারে, স্ট্রেংথ হতে পারে, তাদের আচরণ বিহেভিয়ার হতে পারে। ইভেন দ্য অফস্প্রিং প্রডিউসড বাই প্যারেন্টস অলসো ডিফার ইন মেনি অ্যাসপেক্টস। একজন বাবা মার
বাবা মার যে সন্তানরা হয় প্রত্যেকটা সন্তান কিন্তু একরকম দেখতে হয় না, তাদের মধ্যে কিছু না কিছু কোনো দিক দিয়ে, সেটা কালার হোক, সাইজ হোক, স্ট্রেংথ হোক, বিহেভিয়ার হোক, সব দিক দিয়ে কিছু না কিছু দিক থেকে তাদের মধ্যে বৈষম্য থাকবেই। এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ, যাকে বলা হয় ভ্যারিয়েশন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অর ন্যাচারাল সিলেকশন, যোগ্যতমের উদ্বর্তন বা প্রাকৃতিক নির্বাচন, একই কথা। ডিউরিং দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অনলি দোজ ইন্ডিভিজুয়াল সার্ভাইভ হুইচ এক্সিবিট সাচ ভ্যারিয়েশন দ্যাট আর প্রুভ টু বি মোর বেনিফিশিয়াল। যখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম হয়, তখন সেই ইন্ডিভিজুয়ালগুলো, সেই জীবগুলোই সংগ্রামে যারা জিতে, তারাই জিতে যাদের ভ্যারিয়েশন দ্যাট আর প্রুভ টু বি বেনিফিশিয়াল, যাদের ভ্যারিয়েশন বা ভেদ বা প্রকরণগুলো যেগুলো তাদের লাভজনক হয়, তাদেরকে বেনিফিট দেয়, সেইগুলোই একমাত্র তারাই একমাত্র স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে তারা টিকে থাকে এবং তাদেরকেই ফিটেস্ট বলা হবে। আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে যোগ্যতমের উদ্বর্তন, তারাই টিকে থাকার যোগ্য হয়, তাই তারাই টিকে যায়। টু বি মোর বেনিফিশিয়াল ইন ফেসিং দ্য হার্ডশিপ অ্যান্ড রিগার অফ এনভায়রনমেন্ট অর which change to adapt them to the changing conditions, যারা পরিবেশের তারতম্য হোক, যে কোনো কিছু হোক, যখন তারা যে কোনো ঝুঁকিতে যখন তারা টিকে থাকতে সমর্থ হয়, তখনই তারাই বেঁচে থাকে, টিকে থাকে। তাই জন্যই বলা হলো সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, সবচেয়ে যে যোগ্য সেই একমাত্র বেঁচে থাকবে, যোগ্যতমের উদ্বর্তন। আর এভাবেই ন্যাচারাল সিলেকশনটাই হয়। ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, যে সংগ্রাম করে যে টিকে থাকবে সেই একমাত্র বেঁচে থাকবে, আর যে সংগ্রামে হেরে যাবে, যে দুর্বল, সে এলিমিনেট হয়ে যাবে। সেটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নেক্সট পয়েন্ট, ন্যাচারাল সিলেকশনের একটা উদাহরণ হিসেবে ল্যামার্কসের জিরাফকে ধরা যেতে পারে। ডারউইন বলেছেন ল্যামার্কসের যে জিরাফগুলো ছিল, সেই জিরাফগুলো নিচে যখন ঘাস ছিল তখন তারা ঘাস খেত, আর যখন ঘাস নিচে শেষ হয়ে যায় যখন তারা গাছ থেকে পাতা খেতে শুরু করলো। এবার দু ধরনের জিরাফ ছিল, একটা হচ্ছে শর্ট নেক আর শর্ট ফোরাম, আর আরেকটা ছিল লং নেক আর লং ফোরাম। মানে যাদের গলাটা ছোট ছিল তারা কি হলো, যেহেতু গলা আর পা দুটোই ছোট, সামনের পা দুটো ছোট ছিল, তারা গাছের পাতার নাগাল, উঁচু গাছের পাতার নাগাল পেতে পাচ্ছিল না তারা নাগাল। আর যারা লম্বা, তারা যেহেতু উঁচু গাছের পাতাগুলো খেতে পারছিল, নাগাল পাচ্ছিল, তাই জন্য কি হলো, ছোট শর্ট আর্ম আর শর্ট নেক যে জিরাফগুলো ছিল, তারা ধীরে ধীরে তাদের পরিমাণ কমতে থাকলো। তারা স্ট্রাগল সার্ভাইভার অফ দ্য ফিটেস্ট অর ন্যাচারাল সিলেকশনের জায়গায় তারা কি হলো, তারা ধীরে ধীরে এলিমিনেট হতে থাকলো। আর লম্বা গলাযুক্ত আর আর লং ফোরাম যুক্ত যে জিরাফগুলো ছিল তারা টিকে রইল। এটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা ন্যাচারাল সিলেকশনের ডারউইন ল্যামার্কের জিরাফকে নিয়ে এই উদাহরণটা বলেছিলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে ইনহেরিটেন্স অফ ইউজফুল ভ্যারিয়েশন। যেসব প্রয়োজনীয় যে ভ্যারিয়েশন বা ভেদগুলো হয়, ডারউইন বলেছিলেন সেগুলো পরবর্তী জেনারেশনে সেটা ইনহেরিট হতো। ডারউইন বিলিভ দ্যাট অনলি ভ্যারিয়েশন হুইচ ক্যান হেল্প দ্য ইন্ডিভিজুয়াল, যেই ভ্যারিয়েশন বা ভেদগুলো প্রাণীকে বা উদ্ভিদকে হেল্প করতো, যেগুলো প্রয়োজনীয় ছিল টু সার্ভাইভ অ্যান্ড হেল্প টু ফেভারেবল ফর স্ট্রাগল উইল বি ইনহেরিটেড। জীবন সংগ্রামে জয়ী হতে এবং বেঁচে থাকার জন্য যে ভ্যারিয়েশনগুলো তাদের হেল্প করতো, সেই ভ্যারিয়েশনগুলো পরবর্তী জেনারেশনে ইনহেরিট হতো বা ট্রান্সমিট হতে চলে যেত। ফরমেশন অফ নিউ নিউ স্পিসিস বা নতুন প্রজাতির উৎপত্তি বা অরিজিন অফ নিউ স্পিসিস কি হলো, অ্যাজ এ রেজাল্ট অফ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যখন অস্তিত্বের জন্য সংগ্রাম এবং ভ্যারিয়েবিলিটি অ্যান্ড ইনহেরিটেন্স অফ সাকসেসফুল জেনারেশন, যারা সাকসেস করলো, যারা স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে জয়ী হয়ে পরবর্তী জেনারেশনে যারা গেল, তাদের কি হলো, tend to become better adapted to the environment। তারা যেহেতু স্ট্রাগল করে তারা অস্তিত্বে টিকে থেকে তাই জন্য তারা এনভায়রনমেন্টের প্রতি, পরিবেশের প্রতি তারা একদম ফিট হয়ে গেল এবং সেখানে তারা নিজেদেরকে প্রয়োজন অনুসারে প্রতিকূল পরিবেশেও তারা নিজেদেরকে অভিযোজিত করতে পেরেছিল। অ্যাডাপশন আর প্রিজার্ভড অ্যান্ড অ্যাকুমুলেটেড, এই অ্যাডাপশনগুলো তাদের মধ্যে থেকে গিয়েছিল
এবং একত্রিত হয়েছিল, আলটিমেটলি লিড টু দ্য অরিজিন অফ নিউ স্পিসিস। শেষমেশ সেখান থেকেই নতুন ধরনের স্পিসিস তৈরি হলো ফ্রম দ্য ওল্ড ওয়ান্স। পুরনো স্পিসিস থেকে নতুন স্পিসিস তৈরি হয়ে গেল, এটাই হলো ইভলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো ইভলিউশনটা কি এবং কিভাবে হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।